আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিলের বিগত সালের আহ, বার বিজিএস এর লিখিত পরীক্ষার বার বিজিএস এর সকল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে হলো আমাদের ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। আমরা গতকালকের ক্লাসে জানার চেষ্টা করেছিলাম যে এজাহারের ভিত্তিতে নালিশের দরখাস্ত শুরু হওয়া, মানে এজাহারের ভিত্তিতে, তারপর হলো নালিশি দরখাস্তের ভিত্তিতে ফৌজদারি মামলা, এদের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা দেখেছিলাম। দুইটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এরপরে আমরা দেখেছিলাম আহ যদি একজন ম্যাজিস্ট্রেট কি থানাকে নিয়মিত এজাহার রুজুর নির্দেশ দিতে পারে, অর্থাৎ থানাকে কি আহ যখন একটা নালিশি মামলা করতে আসবে একজন অভিযুক্তকারী, তখন কি সেই মামলাটাকে থানায় পাঠিয়ে দিতে পারবে, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম। এরপরে আমরা দেখার চেষ্টা করেছিলাম এফআইআর এর গুরুত্বটা কি, এটা কতটুকু গুরুত্ব, এই বিষয়টা আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি নালিশ কাকে বলে, আমরা দেখেছি ফৌজদারি 200 ধারা মোতাবেক ফৌজদারি আদালতে নালিশ এই যে দরখাস্ত দাখিল করা যায়, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখার চেষ্টা করেছি অভিযোগ প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করার পর উক্ত অপরাধ আমলনীতে যদি সন্তুষ্ট না হন তখন কি পদ্ধতি অনুসরণ করতে পারেন। এরপরে আমরা দেখেছি মামলা আমলে নেওয়ার যোগ্য নহে এমন একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন নালিশি দরখাস্ত প্রাপ্তির ক্ষেত্রে উনি কি ধরনের পদক্ষেপ নেবেন। উনি মামলাটি উপযুক্ত আদালতে ফেরত দিবেন, নালিশটি ফেরত দিবে উনি। তারপরে হলো আমরা দেখেছি গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন ছিল যে একই অপরাধের বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবেন। আমরা এটা 205-এর ডিতে দেখার চেষ্টা করেছি। আশা করছি আমাদের তৃতীয় ক্লাসটা দেখবেন, তাহলে বিষয়গুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন। আজকে আমাদের নির্ধারিত টপিকে চলে যাই। আমরা চ্যাপ্টার 12 থেকে পড়ার চেষ্টা করব। যে পুলিশ প্রতিবেদন কি, এটা আমরা একটু দেখি। পুলিশ প্রতিবেদন তদন্ত সম্পূর্ণের পর তদন্তকারী কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে একটা প্রতিবেদন দাখিল করতে হয়, যা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা রিপোর্ট বলা হয়। 1898 সালের ফৌজদারি কার্যবিধির 173 ধারায় পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট উল্লেখ করা হয়নি। 173 ধারার উদ্দেশ্য পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট বলতে দুই ধরনের অভিব্যক্তি বোঝায়, একটা হলো চার্জশিট আর একটা হলো চূড়ান্ত প্রতিবেদন। প্রতিবেদন কোন তদন্ত সম্পূর্ণ করার পর ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীন পুলিশ কর্তৃক দাখিলকৃত চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন উভয় পুলিশ প্রতিবেদন বলে গণ্য হবে। 173 ধারার অধীন তদন্ত সম্পূর্ণ করার পর তদন্তকারী কর্মকর্তা একটা প্রতিবেদন দাখিল করতে হয়, যা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। উক্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির অব্যাহতির সুপারিশ করতে পারে বা অভিযুক্ত ব্যক্তিকে ফৌজদারিতে সোপর্দ করার সুপারিশ করতে পারে। বেঙ্গল পুলিশ রেগুলেশন এই দুই ধরনের সুপারিশের মধ্যে পার্থক্য রয়েছে। এই সুপারিশ অনুসারে যে পুলিশ প্রতিবেদন ফৌজদারিতে সোপর্দ করার সুপারিশ করা হয়েছে সেটা হলো চার্জশিট বলে গণ্য হয়, এবং যে পুলিশ প্রতিবেদন অব্যাহতির সুপারিশ করা হয়েছে সেটা চূড়ান্ত প্রতিবেদন নামে পরিচিত। তাহলে চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট উভয় 173 ধারার অধীন পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। আমরা পরের প্রশ্ন দেখি। অপরাধ আমলে নেওয়া বা নিতে অস্বীকার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি পুলিশ প্রতিবেদন দ্বারা বাধ্য, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। অপরাধ আমলে নিতে পুলিশ প্রতিবেদন মানতে ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা। অপরাধ আমলে নেওয়া বা নিতে অস্বীকার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন দ্বারা বাধ্য না।
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক পুলিশ প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না, তিনি তদন্তকারী কর্মকর্তার সাথে দ্বিমত পোষণ করতে পারে। অপরাধ আমলে নিতে বা নিতে অস্বীকার করতে ম্যাজিস্ট্রেট স্বাধীন। অপরাধ আমলে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করার ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করতে পারে। কোন ক্রমে এটা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক না। 173 ধারা বা 190 ধারা পুলিশ প্রতিবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান সংক্রান্ত কোনো বিধান নেই। পুলিশ প্রতিবেদন মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করে কোনো বিধান 173, 190 ধারায় সংযুক্ত করা হয়নি। তদন্ত প্রতিবেদনে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করলে, পুলিশ প্রতিবেদন দাখিল করলে উক্ত সুপারিশ প্রত্যাখ্যান করে ম্যাজিস্ট্রেট অপরাধটি 190 এর খ ধারায় আমলে নিতে পারে যদি ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন অভিযুক্তকে ফৌজদারিতে সোপর্দ করার উপাদান পায়। অন্যদিকে এমন সুপারিশ প্রত্যাখ্যান করে সংবাদদাতা বা নালিশকারী নারাজি পিটিশন দাখিল করে উক্ত পিটিশন গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 এর ক ধারার অপরাধটি আমলে নিতে পারে অথবা অধিকতর তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিতে পারে। আমরা দেখি আব্দুস সালাম বনাম রাষ্ট্র 36 DLR এডি 58 মামলায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয় এবং সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক নথিভুক্ত অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে 190 এর খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেটের যে সকল পদক্ষেপ নিতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ফৌজদারি কার্যবিধির 202 এর 2 খ ধারায় উল্লেখ করা হয়েছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট মেনে নিতে পারে অথবা প্রত্যাখ্যান করতে পারে। পুলিশ রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করে অভিযুক্ত আসামিদেরকে অব্যাহতি দিতে পারে। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে ফৌজদারি কার্যবিধির 156(3) ধারার অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে এবং পুলিশ ফৌজদারি কার্যবিধির 173 এর অনুসারে ফাইনাল রিপোর্ট পেশ করলে অত্র মোকদ্দমার জন্য নতুন তদন্তের আদেশ দিতে কোনো বাধা নেই। ফৌজদারি কার্যবিধির 190 এর 1 এর খ ধারায় অপরাধটি আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেট নিজে অভিযোগ বিষয়টি তদন্ত করতে পারে এবং ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 202 ধারায় বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারে। আমরা পরের প্রশ্ন দেখি। পুলিশ প্রতিবেদন গৃহীত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একই অপরাধের জন্য আদালতের পূর্ব অনুমতি ব্যতীত অধিকতর তদন্ত করতে পারে কি? যদি পারে তার ফলাফল সমূহ কি? তো দেখেন এখানে হচ্ছে ফৌজদারি কার্যবিধির 173 এর 3 ধারায় পুলিশকে অধিকতর তদন্ত করার ক্ষমতা দিয়েছে। ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশ প্রতিবেদন গৃহীত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একই অপরাধের জন্য আদালতের পূর্বানুমতি ব্যতীত অধিকতর তদন্ত করতে পারে। তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এমন অপরাধ বিষয়ে পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে 173 এর 3 খতে বলা হয়েছে যে 173(1) ধারায় ম্যাজিস্ট্রেট নিকট পুলিশ প্রতিবেদন দাখিল করার পর এই ধারার কোনো কিছু অধিকতর তদন্ত করতে বাধিত করবে না। এইরূপ অধিকতর তদন্ত শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিকতর মৌখিক বা লিখিত সাক্ষ্য পেলে সেই উক্ত অধিকতর সাক্ষ্য হিসাবে ম্যাজিস্ট্রেটের নিকট অধিকতর প্রতিবেদন দাখিল করবে। পুলিশ স্ব উদ্যোগে অধিকতর তদন্ত করতে পারে। অন্যদিকে সংবাদদাতা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার আবেদন ক্রমে বা ম্যাজিস্ট্রেটের স্ব উদ্যোগের অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে যদি তিনি মনে করেন যে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ করতে এমন তদন্ত প্রয়োজন। ম্যাজিস্ট্রেট পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানতে বাধ্য না, বরং তিনি স্ব উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এর ফলাফলটা কি হয়? অধিকতর তদন্ত করে পুলিশ শুধুমাত্র সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। অধিকতর তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট দাখিল করার কোনো সুযোগ নেই। এই কারণে অধিকতর তদন্ত শেষে পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন সম্পূরক বা অতিরিক্ত চার্জশিট নামে পরিচিত। এমন সম্পূরক চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190 এর 1 এর খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। আমরা দেখি সুলতান আহমেদ ইলিয়াস শান্ত বনাম রাষ্ট্র 48 DLR SCD 1996 পাতা 143 বলা হয়েছে পূর্বে পেশকৃত চার্জশিট গৃহীত হলে পুলিশ অতিরিক্ত চার্জশিট পেশ করতে পারে। আইনে এই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই। শামসুন নাহার ময়না বনাম রাষ্ট্র 1984 BLD
অ্যাডি 206 মামলায় বলা হয়েছে, পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আসামির কে পূর্বে অব্যাহতি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অধিকতর তদন্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করতে ফৌজদারি কার্যবিধিতে পুলিশের কোনো বাধা নেই। কিন্তু যে অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ইতিমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তার সম্পর্কে ফাইনাল রিপোর্ট পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেট কোনো অধিকতর তদন্তের আদেশ দিতে পারে না। আবার যে অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তার সম্পর্কে পুলিশ অধিকতর তদন্ত করে ফাইনাল রিপোর্ট জমা দিতে পারে না। আশা করছি বুঝতে পেরেছেন। তাদেরকে ফাইনাল রিপোর্ট দিতে পারে না, মানে দোষ থেকে অব্যাহতি দিতে পারে না, নতুন কোনো তথ্য পেলে সেটা অ্যাড করতে পারে, এটা পুলিশের ক্ষমতা রয়েছে। এরপরে পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী কোনো প্রতিকার আছে? চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর প্রতিকার: পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী ম্যাজিস্ট্রেটের নিকট নারাজি পিটিশন দাখিল করতে পারে। শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন 47 ডিএলআর 1985-479 মামলায় বলা হয়েছে, নারাজি পিটিশন 200 ধারার অধীনে একটা নতুন অভিযোগ এবং এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190 এর ক ধারা উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে এবং পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। যে ক্ষেত্রে তথ্য প্রদানকারী পুলিশ প্রতিবেদন দ্বারা সংক্ষুব্ধ হয়, অর্থাৎ যে ক্ষেত্রে তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত ব্যক্তির পক্ষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং উক্ত কারণে তথ্য প্রদানকারী সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে তথ্য প্রদানকারী উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট একটা প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। যে এমন ধরনের অভিযোগ নারাজি পিটিশন নামে পরিচিত। উক্ত নারাজি পিটিশনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190(1) এর ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। এরপরে আমরা পরের প্রশ্ন দেখি, একটি ফৌজদারি মামলা তদন্তে নারাজি দরখাস্তের ধারণা বর্ণনা করুন। নারাজি কি? নারাজি দরখাস্ত কি? নারাজি অর্থ আমি মানি না। দাখিলকৃত তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করে তাকে নারাজি পিটিশন বলে। শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন 47 ডিএলআর 1995-479 মামলায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির পক্ষে পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদন ধারা সংবাদদাতা সংক্ষুব্ধ হলে সেই উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নিকট পিটিশন দাখিল করতে পারে। এমন ধরনের পিটিশন নারাজি পিটিশন নামে পরিচিত, যদিও ফৌজদারি কার্যবিধিতে নারাজি পিটিশন উল্লেখ নেই। এখন এটা নিষ্পত্তিকৃত নীতি যে নারাজি পিটিশন 200 ধারার অধীন একটা নালিশি পিটিশন ব্যতীত কোনো কিছুই নাই। এমন পিটিশন গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190(1) ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে, পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এরপরে আমরা দেখি পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে দাখিল নারাজি দরখাস্তের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট এর করণীয় কি? কিভাবে একজন ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত নিষ্পত্তি করেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে এখানে দেখেন, শাহজাহান আলী বনাম মন্ডল বনাম বেলায়েত হোসেন 47 ডিএলআর 1995-479 মামলায় বলা হয়েছে, নারাজি পিটিশন 200 ধারার অধীন একটা নতুন অভিযোগ। এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190 এর ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারে। 200 ধারা নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারে এবং অনুসন্ধান অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে এবং 203 ধারা নালিশটি খারিজ করতে পারে। নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করতে পারে। নারাজি দরখাস্তকে নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না, বা নারাজি দরখাস্তের ভিত্তিতে অপরাধটি আমলে নিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। সেহেতু ম্যাজিস্ট্রেট এমন নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করতে পারে। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে প্রতিকারটা কি? নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি ফৌজদারি কার্যবিধি 436 ধারা দায়রা জজ আদালতে বা হাইকোর্ট বিভাগে অনুসন্ধান বা তদন্তের জন্য আবেদন করতে পারে এবং নারাজি দরখাস্তকারী নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। এরপরে আমরা দেখি, কোন মামলা
তদন্তে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের জন্য পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া না গেলে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেলে সেক্ষেত্রে অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেট কি করবেন? তাহলে তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য পেলে অভিযুক্তকে রিলিজ দিতে পারে 169 ধারাতে বলা আছে। তদন্তে আসামির বিরুদ্ধে সাক্ষ্য পাওয়া সাক্ষ্য পাওয়া গেলে সেক্ষেত্রে করণীয় কি? পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত প্রতিবেদন সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে প্রেরণ করবে। সেক্ষেত্রে পুলিশ প্রতিবেদন নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকবে: পক্ষগণের নাম উল্লেখ থাকবে, তথ্যর প্রকৃতি থাকবে এবং উক্ত মামলার প্রেক্ষাপটের সাথে পরিচিত মর্মে গণ্য এমন ব্যক্তির নাম ও বিবরণ, এবং অভিযুক্ত ইতিপূর্বে গ্রেপ্তার হয়ে থাকলে তাকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করা হয়েছে কিনা, তাকে বন্ডে মুক্তি দেওয়া হয়েছে কিনা, দেওয়া হলে জামিনদার সহ ব্যতীত সেই মর্মে বর্ণনা থাকবে। তদন্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা ছাড়াও উক্ত ব্যক্তি ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং কি অপরাধের বিষয়ে কে সর্বপ্রথম তথ্য দিয়েছিল সেটা সরকারি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত বিষয়ে যোগাযোগ করবে। ম্যাজিস্ট্রেটের করণীয়: তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট 190 এর খ ধারার উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। এরপর দেখেন, করিম চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত, 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি। করিম অধিকতর তদন্তের আবেদন করে। আদালত আবেদনটি নামঞ্জুর করে প্রতিবেদন গ্রহণ করে। এক্ষেত্রে করিমের প্রতিকার কি? করিম চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল করে অধিকতর তদন্তের আবেদন করতে পারে। আলোচ্য প্রশ্নের 2 জন অপরাধী প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে। ফলে সে 2 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে চার্জশিট হিসেবে ম্যাজিস্ট্রেট প্রতিবেদনটি গ্রহণ করেছে। যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন হিসেবে প্রতিবেদনটি গ্রহণ করেছে। সুতরাং যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, সেই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে করিম নারাজি পিটিশন দাখিল করতে পারে। উক্ত নারাজি পিটিশনের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট 190 এর 1 এর ক ধারায় আমলে নিতে পারে এবং অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে। যে ক্ষেত্রে কতিপয় অভিযুক্তের মধ্যে একজনের বিরুদ্ধে বিচারের সুপারিশ করা হলে পুলিশ চার্জশিট দাখিল করেছে, অবশিষ্ট অভিযুক্তদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তবে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সরাসরি পুলিশকে অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে না, বরং চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রদানকারী নারাজি আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। সুতরাং অধিকতর তদন্তের জন্য সরাসরি আবেদন না করে নারাজি পিটিশন দাখিল করবে। ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্তের ভিত্তিতে অপরাধটি আমলে নিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে এবং অধিকতর তদন্ত শেষে পুলিশ 3 জন আসামির সকলের বিরুদ্ধে কোনো একজনের বিরুদ্ধে অধিকতর সাক্ষ্য পেলে উক্ত সাক্ষ্যের ভিত্তিতে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। পুলিশ ডাব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য আবেদন করে এবং জানান যে পূর্বে তদন্ত ঠিক হয়নি, আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এই যে দায়রা জজ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ, অধিকতর তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত আবেদনটি মঞ্জুর করে দায়রা আদালত অধিকতর তদন্তের জন্য নির্দেশ দিতে পারে। 173(3) ধারা অনুসারে অধিকতর তদন্ত করতে পারে। শের আলী বনাম রাষ্ট্র 46 DLR AD 68 মামলায় বলা হয়েছে অধিকতর তদন্ত করতে দায়রা আদালতের নির্দেশনা সম্পূর্ণ বৈধ। এখানে এন্টি টেররিজম অ্যাক্ট 1992 এর 4 ধারায় মামলা চার্জশিট হতে কয়েকজন অভিযুক্ত ব্যক্তির নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সংবাদদাতা বা ম্যাজিস্ট্রেট নিকট নারাজি পিটিশন দায়ের করেছিল। ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন প্রত্যাখ্যান করে অধিকতর তদন্ত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। উক্ত আদেশের বিরুদ্ধে সংবাদদাতা দায়রা জজের নিকট রিভিশন দায়ের করে। দায়রা আদালত অধিকতর তদন্ত করে চার্জশিট দাখিল করতে নির্দেশ প্রদান করে এবং অধিকতর তদন্ত জন্য দায়রা জজের নির্দেশনা আপিল বিভাগ বৈধ বলে ঘোষণা করে, কিন্তু চার্জশিট দাখিলের নির্দেশনা বাতিল করে। আলমগীর সিদ্দিক বনাম রাষ্ট্র 6 MLR AD 298 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা দায়রা জজ বা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। ভিনা
ভিনারি, তিয়াগী বনাম ইরশাদ আলী 5 SCC 762 মামলা, যেখানে ম্যাজিস্ট্রেট শুধুমাত্র অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, সেখানে উচ্চ এখতিয়ার সম্পন্ন আদালত অধিকতর তদন্ত, পূর্ণ তদন্ত, এমনকি মামলার ঘটনার ভিত্তিতে নতুন করে তদন্ত নির্দেশ দিতে পারে। একটি এজাহারের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযুক্তগণ এই মর্মে অধিকতর তদন্তের প্রার্থনায় একটা দরখাস্ত দাখিল করেন যে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি কিংবা আইন অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করেননি, সংবাদদাতাদের ধারা প্রভাবিত হয়ে কোনো প্রকার তদন্ত না করে অভিযুক্ত জমা দিয়েছে। দরখাস্তটি মঞ্জুর হতে পারে কি? যুক্তি দিন। না, দরখাস্তটি মঞ্জুর হতে পারে না, কারণ অভিযুক্ত কর্তৃক দায়েরকৃত অধিকতর তদন্তের দরখাস্তটি মঞ্জুরযোগ্য না। অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে অধিকতর তদন্তের কোনো বিধান ফৌজদারি কার্যবিধিতে নেই। শুধুমাত্র সংবাদদাতা বা নালিশকারী চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দায়ের করে অধিকতর তদন্ত প্রার্থনা করতে পারে বা ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে তদন্ত প্রতিবেদন গ্রহণের পূর্বে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের স্ব উদ্যোগে অধিকতর তদন্ত করতে পারে। শাহজাহান আলী বনাম বেলায়েত হোসেন 47 DLR 448 ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছে এমন কোন মামলার অধিকতর তদন্ত বা পূর্ণ তদন্ত চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত দাখিলে কোনো অধিকার ফৌজদারি কার্যবিধির কোনো বিধান আসামিকে প্রদান করেনি। চার্জশিট দাখিলের পর ম্যাজিস্ট্রেট দায়রা আদালতের নিকট মামলাটি প্রেরণ করে অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে অধিকতর তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেছিল। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ডিআইজি অপরাধ তদন্ত বিভাগকে অনুরোধ করেছিল। ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ প্রকৃত অর্থে পূর্ণ তদন্ত বা ফৌজদারি কার্যবিধিতে পূর্ণ তদন্তের কোনো বিধান নেই, সুতরাং অভিযুক্ত কর্তৃক দায়েরকৃত অধিকতর তদন্তের দরখাস্তটি নামঞ্জুর হবে। এরপরে দেখেন অধিকতর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের নির্দেশ। ম্যাজিস্ট্রেট থানার অফিসার ইনচার্জকে অধিকতর তদন্তের জন্য আদেশ দিতে পারে, কিন্তু অধিকতর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিতে পারে না। সুতরাং অভিযোগপত্র দাখিলের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত আদেশটি অবৈধ। তদন্ত কর্মকর্তা কর্তৃক অধিকতর তদন্তের অনুমতি প্রার্থনা। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অধিকতর তদন্তের প্রার্থনা ম্যাজিস্ট্রেট মঞ্জুর করতে পারে এবং অতঃপর তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবে। আসামি কর্তৃক নারাজি দায়ের। আসামি কর্তৃক নারাজি ম্যাজিস্ট্রেট আসামি কর্তৃক দাখিলকৃত নারাজি দরখাস্ত ম্যাজিস্ট্রেট মঞ্জুর করবে না। নালিশকারীকে পরীক্ষা না করে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট গণ্য মামলায় তদন্ত করার নির্দেশ। আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীনে আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে এবং পুলিশকে উক্ত নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ বা 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর জন্য নির্দেশ দিতে পারে। এক্ষেত্রে উক্ত মামলাটি আর নালিশি মামলা থাকে না, এক্ষেত্রে নালিশকারী জবানবন্দি গ্রহণ প্রয়োজন নেই। সুতরাং ম্যাজিস্ট্রেটকে ফরিয়াদি বা দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 200 ধারা মোতাবেক পরীক্ষা না করে নালিশি দরখাস্তটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট FIR এর গণ্য মামলা তদন্ত করার জন্য অফিসার ইনচার্জকে আদেশটি বৈধ। অপরাধ আমলে নিতে দায়রা জজ কর্তৃক ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান। অপরাধ আমলে নিতে দায়রা জজ কর্তৃক ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত নির্দেশ অবৈধ, কারণ 203 ধারায় খারিজকৃত নালিশ বিষয়ে রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নিতে বা সমন ইস্যু নির্দেশ দিতে পারে না। 203 ধারায় খারিজকৃত নালিশ 436 ধারা দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে ম্যাজিস্ট্রেটকে অধিকতর অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে, কিন্তু 436 ধারার বিভাগ দায়রা জজের ক্ষমতা অধিকতর অনুসন্ধানের জন্য সীমাবদ্ধ। তাই অধিকতর অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করবে অপরাধটি আমলে নিবে কিনা। দেখেন, একজন বাড়ির মালিক নিকটস্থ থানায় এই মর্মে সংবাদ পান যে তার ভাড়া দেওয়া কক্ষের মধ্যে সিলিং ফ্যানে একটা মৃতদেহ ঝুলছে ও কক্ষটির ভিতর দিক থেকে তালা দেওয়া আছে। উক্ত সংবাদ পাওয়ার পর পুলিশ কর্মকর্তার আইন অনুযায়ী করণীয় কি? আত্মহত্যা মামলায় পুলিশের অগ্রসর হওয়ার পদ্ধতি ফৌজদারি কার্যবিধি 174 ধারায় আলোচনা করা হয়েছে। যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরূপ সংবাদ পায় যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, অনুরূপ ক্ষেত্রে সুরত হাল
তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওই সংবাদ দিবে। জেলা ম্যাজিস্ট্রেট বা যেখানে উক্ত মৃত ব্যক্তির লাশ রয়েছে সেই স্থানে গমন করবে, এমন নিকটবর্তী 2 বা ততোধিক ব্যক্তির সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত করবে। উক্ত মৃত ব্যক্তির দেহ ক্ষত, অস্থিভঙ্গ, থেতলানো, আঁচড়ানোর দাগ বা অন্যান্য আঘাত ক্ষত চিহ্ন বর্ণনা করে। যে অস্ত্র বা যন্ত্রপাতির দ্বারা যদি থাকে ওইরূপ আঘাত বা চিহ্ন সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে উল্লেখ করে মৃত্যুর দৃশ্যমান কারণ সম্পর্কে একটা রিপোর্ট প্রণয়ন করবে। উক্ত পুলিশ অফিসার উপস্থিত ব্যক্তিগণ বা তাদের মধ্যে যার রিপোর্টের বর্ণনা সম্পর্কে একমত হন তার রিপোর্ট স্বাক্ষর করবে, সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। যখন পুলিশ কর্মকর্তার নিকট মৃতের ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়, তাইলে 3টি ক্ষেত্রে মৃত্যুর বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়, যেমন সে আত্মহত্যা করেছে, অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা কোনো দুর্ঘটনার ফলে সে নিহত হয়েছে বা এরূপ পরিস্থিতি মারা গিয়েছে যাতে যুক্তিসঙ্গত সন্দেহ হতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে। 174-এর 3 ধারা অনুসারে মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে অন্য যে কোনো কারণে পুলিশ অফিসার ময়নাতদন্তের প্রয়োজন মনে করলে তিনি লাশটি পরীক্ষার জন্য নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক উদ্দেশ্য নিযুক্ত কোনো যোগ্যতা সম্পন্ন ডাক্তারের নিকট পাঠাবে। কিন্তু যদি আবহাওয়ার কারণে বা অবস্থা দূরত্ব লাশটি পচে যাওয়ার আশঙ্কা থাকে যার ফলে লাশ পরীক্ষা অর্থহীন হয়ে পড়বে, তাহলে পাঠানোর প্রয়োজন নেই। আমরা দেখি ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার বিষয় নিয়ে। ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। 164 ধারা বলা হয়েছে 364 ধারার বর্ণিত পদ্ধতি অনুসরণে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হতে হবে। সুতরাং ফৌজদারি কার্যবিধির 364 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধের পদ্ধতি আলোচনা করা হলো। তাহলে দোষ স্বীকারোক্তি দিতে বাধ্য নয় মর্মে অভিযুক্তকে অবহিত করা। 164 ধারায় বলা হয়েছে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে অভিযুক্তের নিকট ম্যাজিস্ট্রেট ব্যাখ্যা করবে যে এমন দোষ স্বীকারোক্তি দিতে বাধ্য না। যদি সে এমনটি করে সেই ক্ষেত্রে এমন দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে ব্যবহৃত হইতে পারে। দোষ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক মর্মে বিশ্বাস করা। অভিযুক্ত স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি প্রদান করছে মর্মে ম্যাজিস্ট্রেট নিকট বিশ্বাস করার কারণ থাকতে হবে। অভিযুক্ত দোষ স্বীকারোক্তি দিতে বাধ্য নয় মর্মে তাকে ম্যাজিস্ট্রেট অবগত করেছে এবং অভিযুক্ত দোষ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক সেটা বিশ্বাস করার কারণ রয়েছে এবং এমন দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট অভিযুক্তের উপস্থিতি গ্রহণ করেছে এবং তাকে পড়ে শোনানো হয়েছে এবং অভিযুক্ত কর্তৃক প্রদত্ত সম্পূর্ণ বা প্রকৃত বিবৃতি লিপিবদ্ধ করা হয়েছে মর্মে স্মারকলিপি প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট সেটার নিচে স্বাক্ষর করবে। এরপরে হলো জিজ্ঞাসিত প্রশ্ন বা জবানবন্দি লিপিবদ্ধ করা। 364 ধারা বলা হয়েছে আসামিকে জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন তার প্রত্যেকটি জবাব সহ সম্পূর্ণ যে ভাষায় তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে সেই ভাষায় অথবা তা সম্ভব না হলে আদালতের ভাষায় বা ইংরেজিতে পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধকৃত নথি দেখানো বা পড়ে শোনানো। উক্ত লিপিবদ্ধকৃত নথি তাকে দেখাতে হবে বা পড়ে শোনাতে হবে কিংবা যে ভাষায় তা লেখা হয়েছে তা যদি সে বুঝতে না পারে তাহলে বোধগম্য কোনো ভাষায় তাকে বুঝিয়ে দিতে হবে, সেটার জবাব ব্যাখ্যা করতে নতুন কিছু সংযুক্ত করতে পারবে। এরপরে স্বাক্ষর করা। আসামি যখন সমগ্র বক্তব্য সঠিক বলে স্বীকার করে তখন আসামি আদালতের ম্যাজিস্ট্রেট কিংবা জজ সেটাতে স্বাক্ষর করবে। এরপর হলো প্রত্যয়ন করা। ম্যাজিস্ট্রেট বা জজ স্বাক্ষর করে প্রত্যয়ন করবে যে জবানবন্দি বা তার উপস্থিতি শ্রুতিগোচরে গ্রহণ করা হয়েছে, নথিতে অভিযুক্ত কর্তৃক একটি পূর্ণাঙ্গ সত্য বিবরণ রয়েছে। এরপরে স্মারকলিপি প্রস্তুত করা। ম্যাজিস্ট্রেট বা জজ নিজে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ না করলে জবানবন্দি গ্রহণের সময় আদালতের ভাষা বা ইংরেজিতে, যদি তিনি ভালো দক্ষ না হন তাহলে ইংরেজি ভাষা বা স্মারকলিপি প্রস্তুত করতে বাধ্য থাকবে এবং জজ বা ম্যাজিস্ট্রেট নিজ হাতে স্মারকলিপি লিখবে এবং স্বাক্ষর করবে এবং নথির সাথে স্বাক্ষর করবে এবং ম্যাজিস্ট্রেট জজ এর স্মারকলিপি প্রস্তুত করতে না পারে তাহলে তিনি এর অসামর্থ্যর কারণ উল্লেখ করবে।
দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা আসামিকে শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে কি শুধুমাত্র 164 ধারার প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে একজন আসামিকে দণ্ডাদেশ দেওয়া যায় যদি শুধু দোষ স্বীকারোক্তি সত্য বা স্বেচ্ছামূলক হয়। রাষ্ট্র বনাম ফাজু কাজী 29 ডিএলআরএসসি 271 মামলা বলা হয়েছে 164 ধারা লিপিবদ্ধ দোষ স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হলে সেটা দোষ স্বীকারোক্তি প্রদানকারী অভিযুক্তকে দণ্ডিত করা যথেষ্ট। ইসলাম উদ্দিন এমডি বনাম রাষ্ট্র 13 বিএলসিআরডি 81, এটা আইনের একটা নিষ্পত্তিকৃত নীতি যে বিচারিক দোষ স্বীকারোক্তি যদি সত্য বা স্বেচ্ছামূলক বলে পরিগণিত হয় তাহলে দোষ স্বীকারোক্তি প্রদানকারী বিরুদ্ধে দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। এমনকি 164 দ্বারা দোষ স্বীকারোক্তির পরবর্তীতে প্রত্যাহার করে নিলেও প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি স্বীকারোক্তি সত্য বা স্বেচ্ছামূলক হয়, দোষ স্বীকারোক্তি একবারে সত্য স্বেচ্ছামূলক প্রমাণিত হয়, সেটা প্রত্যাহার করেছে, এটা সিদ্ধান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিধান অনুযায়ী কোনো মামলার অনুসন্ধান বা বিচার ফৌজদারি আদালতের ইখতিয়ার আলোচনা করুন। বার কাউন্সিল 2022 আসছে কোনো মামলার অনুসন্ধান বা বিচার বিষয়ে। তাহলে কোন মামলা অনুসন্ধান বা বিচার বিষয়ে ফৌজদারি আদালতের ইখতিয়ারের বিষয়ে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পর্যন্ত কতিপয় বিধান আলোচনা করা হয়েছে। যে আদালতের ইখতিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে সে আদালতে মামলাটির অনুসন্ধান বা বিচার করা হবে। আদালত যে আদালতে এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয়েছে সেই আদালতে অথবা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণাম দেখা দিয়েছে সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। ধারা 179। তাইলে অন্যান্য অপরাধের সাথে সম্পর্কের কারণে যখন কোনো কার্য অপরাধ মর্মে গণ্য হয় সেক্ষেত্রে যেই আদালত আঞ্চলিক অধিক্ষেত্রে উক্ত কার্য সাধিত হয় সে আদালতে প্রথম অপরাধের বিচার করা যেতে পারে। অর্থাৎ অপরাধের সহায়তা অনুসন্ধান বা বিচারে যে আঞ্চলিক সীমানায় অপরাধ সহায়তা করেছে বা যে আদালতের আঞ্চলিক সীমানায় পরচিত অপরাধটি সংঘটিত হয়েছে সে আদালতে করা যেতে পারে 180। এরপরে ঠগ বা ঠগ হয়ে খুন করা, ডাকাতি হওয়া বা ডাকাতি সহ খুন বা ডাকাত দলের সদস্য হয়ে বা হেফাজত হতে পলায়ন করে ইত্যাদি ব্যক্তিকে যে আদালতের এখতিয়ারাধীন সীমানায় চার্জ করা হয়েছে সে আদালতে অনুসন্ধান বা বিচার করা যেতে পারে 181। এর পরবর্তীতে অপরাধমূলক আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অনুসন্ধান ও বিচার সেই আদালতে করা যেতে পারে যে আদালতের স্থানীয় সীমায় যে উক্ত অপরাধের বিষয়বস্তু সেই সম্পত্তির যে কোনো অপরাধী গ্রহণ করছিল বা বহাল রেখেছিল, অপরাধটি সংগঠিত করেছিল সেই আদালতে 181(2). চুরির অপরাধ বা চুরির অন্তর্ভুক্ত যে কোনো অপরাধ বা চোরাই মাল দখলে রাখার অপরাধ সেই আদালতের অনুসন্ধান বিচার করতে পারে যে আদালতের স্থানীয় সীমানায় এমন অপরাধটি সংগঠিত হয়েছিল। চোর বা চোরাই মাল দখলে রেখেছিল, চোরাই মাল জেনে বা চোরাই মাল মর্মে বিশ্বাস করার কারণ থাকার পরেও উক্ত চোরাই মাল দখলে রেখেছিল, ধারা 181(3)। যে ক্ষেত্রে আদালতের ইখতিয়ার অনিশ্চিত সেক্ষেত্রে উক্ত অপরাধ বা অনুসন্ধান বা বিচার এমন এলাকা বা এখতিয়ার প্রয়োগ যেখানে আদালত করতে পারে ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী এটা অনিশ্চিত। যে তাহলে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোনো এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে বা যখন কোনো অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংঘটিত হয়েছে, যে ক্ষেত্রে অপরাধটি চলমান একের অধিক এলাকায় সংঘটিত হতে থাকে, যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংঘটিত কতিপয় কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধটি অনুসন্ধান বা বিচার এমন এলাকায় এখতিয়ার প্রয়োগকারী যে কোনো আদালত করতে পারবে। ভ্রমণকালে কৃত অপরাধ সেই আদালত অনুসন্ধান বা বিচার করতে পারবে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে উক্ত বা জিনিসপত্র দিয়ে উক্ত ভ্রমণ কালীন সময় অতিক্রম করেছে 183। ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী দুটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য
কোনো ব্যক্তিকে বিচার করতে বাংলাদেশের কোনো আদালত এখতিয়ার প্রয়োগ করতে পারবে যখন কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে কোনো অপরাধ করে। যখন কোনো ব্যক্তি বাংলাদেশি বা বিদেশি বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান তা যেখানে থাকে না কেন কোনো অপরাধ করে। এই বিষয়গুলো হলো আপনার অনুসন্ধান বা বিচারের আদালতের এখতিয়ার। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, ঢাকার সম্পত্তি নিয়ে একটি জাল দলিল খুলনায় সাব রেজিস্ট্রার অফিসে নিবন্ধিত হয়। এক্ষেত্রে কোন জেলার আদালতের দলিল জালকরণের বিষয়ে মামলা বিচার করার এখতিয়ার রয়েছে? ঢাকার সম্পত্তি নিয়ে একটা জাল দলিল খুলনার সাব রেজিস্ট্রারি অফিসে নিবন্ধিত হয়। যেহেতু দলিল জালকরণের অপরাধটি খুলনায় সাব রেজিস্ট্রি অফিসে সাধিত হয়েছে, সেহেতু দলিল জালকরণ সংক্রান্ত মামলা খুলনায় এখতিয়ার সম্পন্ন আদালত অনুসন্ধান বা বিচার করতে পারবে। তবে 177 ধারায় বলা হয়েছে যে আদালতের ইখতিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটিত সেই আদালতে মামলাটি অনুসন্ধান করতে হবে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে 177 বলা আছে। এরপরে আমরা চলে যাই ফ্রেমিং চার্জ। চার্জ গঠন সম্পর্কে আমরা একটু দেখি। গুরুত্বপূর্ণ, অভিযোগ বা চার্জ কাকে বলে? অভিযোগে বা চার্জে করণীয় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে? অভিযোগ গঠনের উদ্দেশ্য কি? অভিযোগ গঠন সংক্রান্ত আইন আলোচনা করুন। তাহলে অভিযোগ নামায় চার্জের আবশ্যকীয় কি কি বিষয় উল্লেখ করতে হয়? চার্জ চার্জ অর্থ হলো অভিযোগ। চার্জ অর্থ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে তিনি অপরাধ করেছে। খুবই খুবই প্রাথমিক পর্যায়ে অভিযোগের ধরন সম্পর্কে জানার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগকে যথাযথভাবে প্রস্তুত করাই হলো চার্জ। ফৌজদারি কার্যবিধি 2 খ দ্বারা চার্জের সংজ্ঞা দেওয়া হয়েছে। চার্জ গঠনের ধাপটি তদন্ত বা অনুসন্ধান ধাপকে বিচারিক ধাপ হতে পৃথক করে। অনুসন্ধান বা তদন্ত শেষ হওয়ার পরবর্তী ধাপ বা বিচার শুরুর পূর্ববর্তী ধাপ হলো চার্জ গঠন। চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। চার্জে যে সকল বিষয় থাকে যেটা 221, 22, 23 ধারায় উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে থাকে অপরাধ সম্পর্কিত বিবরণ। অভিযুক্তকে যে অপরাধের জন্য চার্জে আনা হয়েছে সেই অপরাধটি পর্যাপ্ত বিবরণ সহ অপরাধটি সুনির্দিষ্ট নামের চার্জ যে দিতে হবে। যে আইনে অপরাধটি সংজ্ঞায়িত হয়েছে সে আইন বা অপরাধটি কোনো নির্দিষ্ট নাম দিলে অপরাধটি শুধুমাত্র সেই নামের চার্জে গণনা করা যেতে পারে। কিন্তু অপরাধটি কোনো সুনির্দিষ্ট নাম না থাকলে অপরাধটি সংজ্ঞা এমন ভাবে উল্লেখ করতে হবে যেন আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সুস্পষ্টভাবে বুঝতে পারে। যে আইন বা আইনের ধারা অনুযায়ী অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগ, সেই আইন বা ধারা উল্লেখ করতে হবে। অপরাধের প্রয়োজনীয় আইনত সত্য। যে অপরাধের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে সে অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় প্রত্যেক আইনত শর্ত পূরণ হয়েছে মর্মে বিবৃতি থাকতে হবে। পূর্বে দণ্ডিত হয়েছিল এমন অপরাধ উল্লেখ করা। যদি অপরাধী পূর্বে কোনো অপরাধে দণ্ডিত হয়ে থাকে এবং উক্ত কারণে আদালত পরবর্তী অপরাধের ক্ষেত্রে অপরাধের শাস্তি বৃদ্ধি বা ভিন্ন প্রকৃতির কোনো শাস্তি দণ্ডিত করার চিন্তা করে উক্ত ক্ষেত্রে অপরাধের পূর্ববর্তী দণ্ডের ঘটনা, তারিখ ও স্থান উল্লেখ থাকতে হবে। তারপরে সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিবরণ। চার্জে অভিযোগকৃত অপরাধের সময়, স্থান, যার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে ওই ব্যক্তি যদি থাকে, যে বস্তু সম্পর্কে অপরাধ করা হয়েছে ওই বস্তু যদি থাকে, তথ্য থাকবে এবং যার ফলে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় যুক্তিসঙ্গতভাবে পর্যাপ্ত রূপে জ্ঞাত হতে পারে। আসামি যখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অসাধুভাবে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয় তখন সুস্পষ্ট দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে মোটামুটি ভাবে তা এবং যে তারিখগুলোর মধ্যে অপরাধ করা হয়েছে তা উল্লেখ করলেই যথেষ্ট হবে। অপরাধ সংগঠনের সংখ্যা উল্লেখ করতে হবে। 223 বলা আছে, ফৌজদারি কার্যবিধি 221, 22 দ্বারা উল্লেখিত বিষয়সমূহ চার্জে উল্লেখ করার পরও যে ক্ষেত্রে অভিযুক্তকে যে চার্জে আনা হয়েছে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রদান করে না, সেই ক্ষেত্রে চার্জে এমন বিষয় উল্লেখ করতে হবে যা অপরাধ বিষয়ে অভিযুক্তকে পর্যাপ্ত তথ্য প্রদান করে। চার্জ গঠনের উদ্দেশ্যটা কি? অপরাধ সম্পর্কে অবগত করা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে চার্জের মাধ্যমে অভিযুক্তকে উক্ত অপরাধ সম্পর্কে অবগত করা। এমন অপরাধের বিষয়ে অভিযুক্তকে যতদূর সম্ভব সংক্ষিপ্ত এবং যথাযথভাবে অবগত করার উদ্দেশ্য হলো চার্জের উদ্দেশ্য।
অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কি প্রমাণ করতে চায় সে বিষয়ে অপরাধী তার নিজের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করার সুস্পষ্ট বা সুনিশ্চিতভাবে অভিযুক্তকে অবগত করাই হলো চার্জের উদ্দেশ্য। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করতে তাকে সুযোগ করে দেওয়াই চার্জের উদ্দেশ্য। চার্জে অপরাধের বিবরণ না আনা হয় সেক্ষেত্রে আসামি বিষয়গুলো মোকাবেলা করার সুযোগ হতে বঞ্চিত হয়। আত্মপক্ষ সমর্থনের অভিযুক্তকে প্রস্তুতি, আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি গ্রহণে অভিযুক্তকে সক্ষম করে তোলার সহায়তা করা চার্জ গঠনের উদ্দেশ্য। যদি চার্জ সুস্পষ্ট না হয় তাহলে বিভ্রান্তমূলক হয়, তাহলে অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ন্যায় বিচারের হতে বঞ্চিত হতে পারে। সুতরাং সঠিক চার্জ গঠন করে অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ তৈরি করে দেওয়াই চার্জের উদ্দেশ্য। অভিযোগ গঠন সংক্রান্ত আইন প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করায় ফৌজদারি কার্যবিধি 233 ধারায় বলা হয়েছে। উক্ত বিধানের ব্যতিক্রম 234, 235, 236, 239 দ্বারা উল্লেখ করা হয়েছে। এই ধারাগুলো উল্লেখিত ক্ষেত্রে একাধিক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন না করে বরং একত্রে চার্জ গঠন করতে হবে, একত্রে বিচার করতে হবে। ফৌজদারি কার্যবিধি 237 ধারা অনুসারে অভিযুক্ত এক অপরাধের জন্য চার্জ গঠন করে অন্য অপরাধে দণ্ডিত করা যায়। যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির 236 দ্বারা বিকল্প চার্জ গঠন করা হয়েছে, অর্থাৎ 236 ধারা অনুসারে কি অপরাধ সংঘটিত সেই সম্পর্কে সন্দেহ থাকলে অভিযুক্ত সংঘটিত সকল এমন কোন অপরাধ সমূহের বা একটি অপরাধের জন্য চার্জে আনা যেতে পারে এবং এমন চার্জে যে কোনো সংখ্যক চার্জ একত্রে বিচার করা যেতে পারে, বিকল্প চার্জ গঠন করা যেতে পারে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 227 ধারায় অনুসারে রায় ঘোষণা পূর্ব পর্যন্ত যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে এবং চার্জে প্রত্যেকটি পরিবর্তন সন্দেহজনক অভিযুক্তকে পড়ে শোনাতে হবে। এরপরে হলো অভিযোগনামায় চার্জের আবশ্যকীয় কি কি বিষয় উল্লেখ করতে হয়। অপরাধ সম্পর্কিত বিবরণ, এটা আমরা অলরেডি কি কি বিষয় উল্লেখ করতে হয় সেগুলো আমরা দেখে ফেলেছি। 221, 22, 23 ধারা যে যে বিষয়গুলো আছে এগুলো উল্লেখ করতে হবে। এরপরে দেখেন করিম গুলিস্তানের সম্মুখে রাস্তায় 1/12/2010 তারিখে 8 ঘটিকায় ক্ষয়ের দস্তখতকৃত বাহককে প্রদত্ত একটা চেক কুড়িয়ে পান। 3 দিন পর গণেশ ব্যাংকে চেকটি ভাঙানোর জন্য করিমকে দেয়, কিন্তু খাদিজার অনুরোধ উক্ত ব্যাংক পুলিশের নিকট করিমকে ধরিয়ে দেয়। এই ঘটনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে একটি অভিযোগ নামা গঠন করুন। আমি মোহাম্মদ সাইফুল করিম, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঢাকা। এত দ্বারা আপনি করিমকে নিম্নলিখিত অভিযুক্ত করছি যে গত 1 তারিখে সকাল 8টায় খাদিজের দস্তখতকৃত বাহককে প্রদেয় একটা চেক কুড়িয়ে পান। 3 দিন পর উনি চেকটি ভাঙানোর জন্য আপনি ব্যাংকে দাখিল করলে খাদিজায়ের অনুরোধে উক্ত ব্যাংক আপনাকে পুলিশে সোপর্দ করে, যার ফলে আপনি 4/12/2010 তারিখে আনুমানিক সকাল 12টার সময় ব্যাংকে এই চেক ভাঙানোর প্রচেষ্টায় ধারা দণ্ডবিধি 403 এবং 511 ধারার অপরাধ সংগঠন করেছেন এবং অত্র আদালতের বিচার্য। এত ধারা আমি নির্দেশ দিতেছি যে এই অভিযোগ উক্ত আদালতে আপনার বিচার অনুষ্ঠিত হবে। গঠিত অভিযোগ উপস্থিত আসামিকে পরে ব্যাখ্যা করে শোনালে আপনি নিজেকে নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। এই হলো কাহিনী। এরপরে দেখেন রমনা থানা পুলিশ এক্স এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ আনয়ন করে যে এক্স 12/10/2020 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে দায়িত্বরত পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করেছেন। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে এক্স এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ গঠন করে যে এক্স এত তারিখে সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে দায়িত্বরত পুলিশের সরকারি কাজে বাধা দিয়েছেন। তাহলে গঠিত অভিযোগটি সঠিক ব্যাখ্যা। ম্যাজিস্ট্রেট কর্তৃক সঠিকভাবে গঠিত হয়নি। এখানে বলতেছে যে আইন অনুসারে অপরাধটি নাম চার্জ উল্লেখ করা হয়নি। 221 ধারা আইনে কোনো অপরাধ যদি কোনো নাম থাকে তাহলে উক্ত নামটি চার্জে উল্লেখ করতে হবে। যেমন এই ক্ষেত্রে অপরাধের নাম হবে সরকারের দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাকে বাধা দেওয়া। উক্ত চার্জে আইন বা ধারার বিরুদ্ধে অপরাধটি করেছে, অর্থাৎ যে আইন বা ধারাটি উল্লেখ করা হয়নি দণ্ডবিধি 1860 বা 186 দ্বারা উল্লেখ করার প্রয়োজন ছিল। 186 দায়িত্বরত পুলিশের সরকারি কাজে এক্স বাধা দিয়েছে সেই মর্মে বিবৃতি থাকা প্রয়োজন ছিল, কিন্তু এমন বিবৃতি চার্জে উল্লেখ করা হয়নি। এরপরে চার্জে ভুলের পরিণতি কি? এমন একটি চার্জ পরিবর্তন করা যায় কখন একজন অভিযুক্তকে এক চার্জ
এক অপরাধে চার্জ করে অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে। চার্জে ভুলের পরিণতি, মোকদ্দমার যে কোনো পর্যায়ে ভুল গুরুতর মর্মে গণ্য হবে না যদি না চার্জের এমন ভুলের কারণে অভিযুক্ত বিভ্রান্ত হয় বা এমন ভুল ন্যায় বিচার ব্যর্থ করে, চার্জে প্রয়োজনীয় বিবরণ অভিযুক্ত না করে বা অপরাধ উল্লেখ না করে উল্লেখ করা হতে বিরত থাকা বা ভুলভাবে উল্লেখ করা চার্জে ভুল মর্মে গণ্য হয়। চার্জে ত্রুটি নিরসন যোগ্য বা ত্রুটির কারণে বিচার বাতিল হতে পারে না। চার্জ পরিবর্তন, ফৌজদারি কার্যবিধি 227 ধারা অনুসারে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে। চার্জে প্রত্যেকটি পরিবর্তন সংযোজন অভিযুক্তকে পরিশোনাতে হবে এবং 405 ধারার চার্জ গঠন করে এবং রায় ঘোষণার পূর্বে 403 ধারা চার্জ পরিবর্তন করে যে দণ্ড দিতে পারে যদি মামলা 403 ধারার অপরাধ প্রমাণ করে। অভিযুক্তকে এক অপরাধে চার্জ গঠন করে অন্য অপরাধে দণ্ডিত করা। 236 ধারায় বিকল্প চার্জ গঠন করা বলা হয়েছে যে 236 ধারা অনুসারে কি অপরাধ সংঘটিত সে সম্পর্কে সন্দেহ থাকলে অভিযুক্তকে সংঘটিত সকল বা এমন অপরাধ সমূহের কোন এক অপরাধের জন্য চার্জে আনা যেতে পারে। এমন চার্জের যে কোনো সংখ্যক চার্জ একত্রে বিচার করা যেতে পারে। বিকল্প চার্জ গঠন করা যেতে পারে 237 ধারার বিধান অনুসারে। আসামিকে যে অপরাধের জন্য চার্জে আনা হচ্ছে সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে ভিন্ন অপরাধ করেছে তাহলে ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত। তাহলে ভিন্ন অপরাধ করেছে প্রমাণিত হয়ে তাহলে তাকে দণ্ডিত করা যায়। উক্ত অপরাধের জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল না। উদাহরণ, আসামি করিমের বিরুদ্ধে চুরি করার অভিযোগে এমন একটা অভিযোগ গঠন করা হয়েছে, অভিযোগে পরিবর্তন না করে আসামিকে বিশ্বের ভাঙ বা চোরাই মাল জেনে ওই মাল দখলে বা নিয়ন্ত্রণে রাখার দোষী সাব্যস্ত করা যাবে যদিও এর বিরুদ্ধে অপরাধের জন্য চার্জ গঠন করা হয়নি। ফৌজদারি কার্যবিধি 237 ধারা অনুসারে চুরির অভিযোগ পরিবর্তন না করে আসামি ককে বিশ্বের ভাঙে চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ দোষী সাব্যস্ত বা দণ্ডিত করা বা কয়ের বিরুদ্ধে বিশ্বের বঙ্গে চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণ রাখার অপরাধে চার্জ গঠন করা হয়নি। করিম কর্তৃক সংগঠিত কার্যের প্রকৃতি এমন যে চুরির বিরুদ্ধে চোরাই মাল গ্রহণের অপরাধমূলক বিশ্বের বঙ্গের প্রতারণার অভিযোগ গঠন করা যেত। এক্ষেত্রে অপরাধ বিষয়ে চার্জ গঠন করা হয়েছে। অপরাধটি ভিন্ন অন্য অপরাধ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে চার্জ পরিবর্তন না করেও তা প্রমাণিত বা ভিন্ন অপরাধে দণ্ডিত করা যাবে। আসামি কয়ের বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাস ভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী করে দণ্ডে দণ্ডিত করা যাবে কি? তাহলে ককে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করা বা না করা, আসামিকে বিশ্বের বঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধের জন্য দণ্ডিত করা যাবে যদিও তার বিরুদ্ধে এমন অপরাধের জন্য চার্জ গঠন করা হয়নি। ফৌজদারি কার্যবিধির 237 ধারা অনুসারে চুরির অভিযোগের পরিবর্তন না করে আসামি ককে বিশ্বাস ভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা যাবে যদিও কয়ের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণ রাখার অপরাধের চার্জ গঠন করা হয়নি। 237 ধারার বিধান অনুসারে আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয় সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত, তাহলে যে ভিন্ন অপরাধ সে করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য তাকে দণ্ডিত করা যায় যদিও উক্ত অপরাধের জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল না। ক কর্তৃক সংগঠিত কার্যের প্রকৃতি এমন যে তার বিরুদ্ধে চুরি, চোরাই মাল গ্রহণ বা অপরাধমূলক বিশ্বের ভঙ্গের এবং প্রতারণা অভিযোগ গঠন করা যেত। এমন ক্ষেত্রে যে অপরাধ বিষয়ে চার্জ গঠন করা হয়েছে সেই অপরাধটির ভিন্ন অপরাধের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় চার্জ পরিবর্তন না করেও তাকে ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। এর পরবর্তী প্রশ্ন, এক্স কে দি পেনাল কোড 1860 সেকশন 408 এর অধীন শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়। এক্স কে সেকশন 381 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠন দায়ে দোষী সাব্যস্ত দণ্ডিত করেন। উক্ত দোষী সাব্যস্ত করেন বা দণ্ডিত করেন কি বৈধ? আমরা ইতিপূর্বে যেই
প্রশ্নটা পড়েছি মোটামুটি সেম, যে দোষী সাব্যস্তকরণের বৈধতা। আজকে 381 দ্বারা দোষী সাব্যস্ত করে কর্তদণ্ডটি বৈধ। ক্লার্ক বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা 1880 এর 400 ধারার শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে মালিকের দখলে থাকা সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি করা, এটাও শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 237 ধারা অনুসারে দণ্ডবিধি 408 ধারায় ক্লার্ক বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের চার্জ পরিবর্তন না করে আসামিকে এক্সকে 381 ধারা ক্লার্ক বা চাকর কর্তৃক মালিকের দখলে থাকা সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত করে দণ্ডিত করা যাবে, যদিও এক্স এর বিরুদ্ধে 381 ধারায় কোনো চার্জ গঠন করা হয়নি। তাইলে ফৌজদারি কার্যবিধি 237 ধারার বিধান অনুসারে আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয়, সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে এবং এই ভিন্ন অপরাধের জন্য উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত, তাহলে ভিন্ন অপরাধ সে করেছে বলে প্রমাণিত হয়েছে, তার জন্য তাকে দণ্ডিত করা যায়, যদিও উক্ত অপরাধের জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল না। এক্স কর্তৃক সংগঠিত কার্যের প্রকৃতি এমন যে তার বিরুদ্ধে ক্লার্ক বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য 408 ধারা, ক্লার্ক বা চাকর কর্তৃক মালিকের দখলে থাকা সম্পত্তি চুরির জন্য 381 ধারা চার্জ গঠন করা যেত, এবং এক্স সংগঠিত কার্যের প্রকৃতি এমন যে 408 এবং 381 ধারা চার্জ গঠন করা যেত। এই ক্ষেত্রে যে অপরাধের বিষয়ে চার্জ গঠন করা হয়েছে সেই অপরাধটি ভিন্ন অপরাধের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে চার্জ পরিবর্তন না করেও তাকে প্রমাণিত বা ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। সুতরাং এক্স এর বিরুদ্ধে 408 ধারার অভিযোগ গঠন পরবর্তীতে 381 ধারায় সাব্যস্ত করে দণ্ডটি বৈধ। এর পরবর্তী আমরা 89 দেখি। এর বিরুদ্ধে 21/9/2018 খ্রিস্টাব্দে খোদাবক্স নামক এক ব্যক্তিকে হত্যার জন্য অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম হায়দার বক্স এবং হত্যার তারিখ এত তারিখ 22/9/2018। কেবল একই হত্যাকাণ্ডে অভিযুক্ত সেটা হায়দার বক্সকে হত্যা বলেই জানে। উক্ত চার্জের ভিত্তিতে একে দণ্ডিত করা যুক্তিযুক্ত কি? এই ক্ষেত্রে দেখেন, উক্তরূপ চার্জের ভিত্তিতে বিভ্রান্ত হয়নি মর্মে আদালত মনে করতে পারে এবং একই ক্ষেত্রে চার্জের ভুল গুরুতর না। সুতরাং অভিযুক্ত চার্জের কারণে বিভ্রান্ত না হওয়ায়, ন্যায় বিচার ব্যর্থ না হওয়ায় একে দণ্ডিত বা যুক্তিযুক্ত করা হবে। এরপরে হচ্ছে রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলায় চার্জ গঠন করা হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি? তাহলে রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলার চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি হবে? ফৌজদারি কার্যবিধি 232 দ্বারায় উল্লেখ করা হয়েছে। রিভিশন কিংবা আপিলে আদালত কর্তৃক কোনো মামলার চার্জ গঠন হয়নি মর্মে মত প্রকাশ করলে উক্ত ক্ষেত্রে আপিল আদালত বা রিভিশন আদালত অপরাধটি বা অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে বা বিচারিক আদালতে মামলাটি ফেরত পাঠাতে পারে। আদালত যদি মনে করে যে আপনার মামলার ঘটনাবলী এরূপ যে প্রমাণিত বা তথ্যাবলীর ভিত্তিতে আসামির বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ প্রণয়ন করা যাবে না, তাহলে দণ্ডাদেশ বাতিল করে দিবে। এবং অন্যদিকে 535 ধারায় বলা হয়েছে শুধুমাত্র চার্জ প্রণয়ন করা হয়নি বলে আদালত দূষিত বা প্রদত্ত কোনো সিদ্ধান্ত বা দণ্ডাদেশ বাতিল বলে গণ্য করা যাবে না, যদি না আপিল বা রিভিশন আদালত মনে করে যে এর ফলে প্রকৃত ন্যায় বিচার ব্যাহত হয়েছে। আপিল বা রিভিশন আদালত যদি মনে করে যে চার্জ প্রণয়ন না করার ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে চার্জ প্রণয়ন করার বা চার্জ প্রণয়নের অব্যবহিত পরবর্তী পর্যায় থেকে পুনরায় বিচার শুরুর নির্দেশ দিবে। এবং এখানে আমরা একটা মামলা দেখি, জয়নাল আবদিন বনাম রাষ্ট্র 37 জিএলআর এডি 113। এক্ষেত্রে আপিল আদালত বা রিভিশন আদালত একমাত্র বিবেচনা করবে চার্জ গঠন না করার কারণে প্রকৃত ন্যায় বিচার ব্যর্থ হচ্ছে কিনা। যদি হয়ে থাকে উক্ত ক্ষেত্রে আদালত চার্জ গঠনের নির্দেশ দিবে এবং চার্জ গঠনের পরে সংশোধিত বা চার্জের ভিত্তিতে বিচার শুরু হবে। এরপরে দেখেন, প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করার বিধান ব্যতিক্রম তো আলোচনা করেন। প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করার বিধানটি ব্যতিক্রম সহ আলোচনা করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন বা প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করা বিধানটি ফৌজদারি কার্যবিধি 233 দ্বারা বলা হয়েছে। এর ব্যতিক্রম হচ্ছে 234, 35, 36 এবং 39 ধারায় উল্লেখ করা হয়েছে। এই ধারার উল্লেখিত এই ক্ষেত্রে একাধিক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করে এবং
একত্রে চার্জ গঠন করতে হবে, বিচার করতে হবে। নিম্ন ব্যতিক্রম গুলো হলো তিনটি চার্জ একত্রীকরণ করে বিচার করা যাবে, 234-এ বলা আছে। সেটা হচ্ছে হলো তিন 234 ধারার একই বিচারে সর্বোচ্চ তিনটি চার্জ একত্রীকরণ করে একত্রে বিচার করা যেতে পারে যদি অপরাধসমূহ একই প্রকৃতির হতে হবে। অপরাধসমূহ অবশ্যই 1 বছরের মধ্যে সংঘটিত হইতে হবে। প্রথম অপরাধ এবং সর্বশেষ অপরাধের মধ্যে সর্বোচ্চ 1 বছর বিরতি থাকবে এবং একই বিচারে সর্বোচ্চ 3টের বেশি অপরাধ একত্রীকরণ করা যাবে না। উপরে উল্লেখিত 12 মাসের মধ্যে সংঘটিত একই প্রকৃতির অপরাধসমূহ একত্রীকরণ করে একত্রে বিচার করা যাবে। আমরা 235-এ কি লিখছি দেখেন, একই কার্যধারার একই ব্যক্তি কর্তৃক একের অধিক অপরাধ সংঘটিত করা হলে শুধুমাত্র উক্ত একাধিক অপরাধ সমূহ 235-এর 1 ধারায় বিচার করা যেতে পারে। 235-এর 1 ধারায় সারমর্ম হলো একই কার্যের অংশ হিসেবে সংঘটিত প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, কিন্তু অপরাধগুলো যেহেতু একই কার্যের অংশ হিসেবে সংঘটিত হয়েছে সেহেতু সেগুলোকে একই বিচার করতে হবে। অভিযোগ কার্য যে অপরাধ গঠন করে তা বলবৎ আইনে 2 বা ততোধিক সংখ্যায় অন্তর্ভুক্ত, অর্থাৎ উক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে এমন প্রত্যেকটি অপরাধের জন্য একই বিচারে চার্জ বা বিচার করা যেতে পারে। এরপরে হলো 236-এ বলতেছে যদি সন্দেহ থাকলে, হ্যাঁ, 236 ধারা অনুসারে কি অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ থাকলে অভিযুক্তকে সংঘটিত সকল বা এমন অপরাধের জন্য একটি অপরাধের জন্য অভিযুক্ত করে একত্রে বিচার করা যেতে পারে এবং বিকল্প চার্জ গঠন করা যেতে পারে। এরপরে যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে যৌথভাবে চার্জ গঠন করা যায় 239, অর্থাৎ একই কার্য প্রক্রিয়ায় সংঘটিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। এরপরে বলতেছে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপসহায়তার অভিযুক্ত ব্যক্তিগণ এমন অপরাধ সংগঠনের প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে, যেমন খুন সংগঠনকারী বা খুনে সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যেতে পারে। দণ্ডবিধি 302/107। এরপর হলো 234 ধারার অর্থ অনুসারে 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই প্রকারের একাধিক অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। একই কার্য প্রক্রিয়া সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। যখন কোনো এক ব্যক্তি চুরি, বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক বিষয়ভঙ্গ অপরাধে অভিযুক্ত, অন্য ব্যক্তি চোরাই মাল গ্রহণ করেছে বলে দখলে রেখেছে, সেই ক্ষেত্রে 2 ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। এরপরে যে ব্যক্তিগণ দণ্ডবিধি 411, 414 দ্বারা চোরাই মালের জন্য অভিযুক্ত বা যে অপরাধের জন্য উক্ত মালের দখল হস্তান্তর করেছে অপরাধ একত্রে বিচার করা যাবে। এবং দণ্ডবিধির 12 নং অধ্যায়ের মুদ্রা সম্পর্কিত অপরাধ এমন অপরাধ সংগঠনের সহায়তা প্রতিষ্ঠান একত্রে বিচার করা যাবে। এর পরবর্তীতে আমরা দেখি কোন কোন ব্যক্তিকে যৌথভাবে অভিযুক্ত করা যায়। একই কাজের দ্বারা একাধিক অপরাধ সংঘটিত হলে কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একই সাথে করা যেতে পারে। এই যে 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে, যেটা আমরা একটু আগে যেটা দেখেছি সেম কথাবার্তা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে হলো একই কার্য দ্বারা সংঘটিত একাধিক অপরাধের বিচার 235। 235-এর সারমর্ম হলো একই কার্যের অংশ হিসেবে সংঘটিত প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, কিন্তু অপরাধগুলো যেহেতু একই কার্যের অংশ সংঘটিত হয়েছে সেহেতু সেগুলো একই বিচার করতে হবে। তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ পালন করতে হবে। শর্ত হচ্ছে হলো অপরাধগুলো একই কার্যে সংঘটিত হবে, অনেকগুলো কার্য যদি এমন ভাবে সংযুক্ত থাকে একই কার্যের অংশ একের অধিক অপরাধ সংঘটিত হতে হবে এবং একই ব্যক্তি দ্বারা সংঘটিত হতে হবে। এমন অপরাধের জন্য তার বিরুদ্ধে পৃথকভাবে চার্জ গঠন করা যেতে পারে। প্রত্যেকটি অপরাধ একই বিচার করা যেতে পারে এবং প্রত্যেকটি অপরাধের জন্য পৃথকভাবে দণ্ডিত করা যেতে পারে। এরপরে হলো ক বেবিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে ক্ষয়ের স্ত্রীর সাথে বেবিচার করে, ক্ষয়ের বিরুদ্ধে দি পেনাল কোড 1860-এর সেকশন 454 ও 497 পৃথক অভিযোগ গঠন করে সেকশনের অধীন শাস্তি দেওয়া যাবে কি? হ্যাঁ। তাহলে ক্ষয়ের বিরুদ্ধে পেনাল কোড 454 এবং 497 পৃথকভাবে অভিযোগ গঠন করে সেকশনের অধীন শাস্তি দেওয়া যাবে। কারণ ক বেবিচারের উদ্দেশ্যে দিনের বেলায় আলোর ঘর ভেঙে
প্রবেশ করে এবং ক্ষয়ের স্ত্রীর সঙ্গে ব্যভিচার সংগঠন করে এবং 233 ধারা অনুসারে ক্ষয়ের বিরুদ্ধে অপ্রতিক্রিয়া প্রবেশ এবং 454 ধারার ব্যভিচার, 497 ধারার পৃথকভাবে চার্জ গঠন করে বিচার করা যাবে। কিন্তু যেহেতু দুটি অপরাধ এমন ভাবে সংযুক্ত যে এই অপরাধ একই কার্যের অংশ একই ব্যক্তি কর্তৃক পরিচালিত 235-এর 1 ধারা অনুসারে এই একই দুটি অপরাধের একই বিচারে করে উভয় দ্বারা দণ্ডিত করা যাবে। 235-এর মূল কথা হলো একই কাজের অংশ একই ব্যক্তির একাধিক অপরাধের বিচার একত্রে করা যাবে, কিন্তু উক্ত অপরাধের বিষয়ে পৃথক চার্জ গঠন করে পৃথক পৃথক দণ্ডিত করার কোনো বাধা নেই। এরপর হলো আমরা দেখি 95 প্রশ্নটা একটু দেখি। ক অন্যায়ভাবে খকে লাঠি দ্বারা আঘাত করে। ক এর বিরুদ্ধে পেনাল কোডের 323, 352 পৃথক অভিযোগ গঠন করে এবং সেকশনের অধীন শাস্তি দেওয়া যাবে কি? তাহলে লাঠি দিয়ে, হ্যাঁ। তাহলে ক এর বিরুদ্ধে সেকশন 323, 352 পৃথকভাবে অভিযোগ গঠন শাস্তি দেওয়া। এই যে অভিযোগ গঠন করে একত্রে বিচার করা যেতে পারে, কারণ সেকশনের অধীন এটা শাস্তি দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধি 35-2 বলা হয়েছে যে অভিযোগকৃত কার্য যে অপরাধ সংগঠন করে তা বলবৎ আইনের 2 বা ততোধিক সংজ্ঞায় অন্তর্ভুক্ত। অপরাধ করছে হলো 2 বা ততোধিক সংজ্ঞা আছে। অপরাধ করছে একটা, সংজ্ঞায় পড়ছে 2টা। উক্ত অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে এমন অপরাধের জন্য একই বিচারে প্রত্যেকটি অপরাধে চার্জ করে বিচার করা যাবে। তাহলে খকে লাঠি দিয়ে আঘাত করে কয়ে দণ্ডবিধি 323, 353 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ করেছে, সেহেতু উভয় ধারায় পৃথক চার্জ গঠন করে বিচার করে ধারায় দণ্ডিত করা যাবে। এরপরে কে আইনত হেফাজতে উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে একজন কনস্টেবল যার হেফাজতে এল ছিল তাকে গুরুতর আহত করে। কে কর্তৃক পেনাল কোডের অধীন কতগুলো অপরাধ সংগঠিত করে। এই অপরাধগুলো সময়ের জন্য কে অভিযুক্ত বিচারের সম্মুখীন করা যেতে পারে, যদি হয় তাহলে কোন বিধান অনুযায়ী। তাহলে কে কর্তৃক পেনাল কোডের 2টি অপরাধ করেছে, যেহেতু বৈধ হেফাজতে উদ্ধারের জন্য 225 ধারা এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বিরত রাখার জন্য 333 ধারায় অপরাধ করেছে, তাহলে কে এর বিরুদ্ধে পৃথক চার্জ গঠন করে একত্রে বিচার বা দণ্ডিত করা যেতে পারে। 235-এর 1 ধারা অনুসারে এমন 4 সমূহ একই বিচারে একত্রে বিচার করা যেতে পারে, কারণ অপরাধ সমূহ একই কার্য দ্বারাই সংগঠিত হয়েছে। এরপরে টি এর সাথে প্রতারণায় এক্স এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, কিন্তু অভিযোগ এক্স কিভাবে প্রতারণা করেছে বলা হয়নি। এক্স ছাপাই সাক্ষ্য লেনদেন বা লেনদেনের বিবরণ দাখিল করেন। এক্স কে অভিযোগ শাস্তি প্রদান করা যাবে কি? তাইলে এক্স কে উত্তর অভিযোগে শাস্তি প্রদান করতে আইনত কোনো বাধা নাই, কারণ ফৌজদারি কার্যবিধি 225 ধারা অনুসারে ন্যায় বিচার ব্যর্থ না হলে চার্জ উল্লেখ করা প্রয়োজন। এমন কোনো অপরাধ বিষয়ে উল্লেখ না করা বা গুরুতর মর্মে ভুল গণ্য হবে না। যেহেতু এক্স ছাপাই সাক্ষ্য দিয়ে লেনদেনের বিবরণ দাখিল করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছে, সেহেতু কিভাবে প্রতারণা করে যায় সেটার বিবরণ অভিযোগে উল্লেখ না করে গুরুতর ভুল না মর্মে গণ্য হবে। যেহেতু এক্স কিভাবে প্রতারণা করে যায় সেই মর্মে প্রয়োজনীয় বর্ণনা উল্লেখ না করা গুরুতর না। যেহেতু আত্মপক্ষ সমর্থন সুযোগ পেয়েছে, সেহেতু এক্স এর অভিযোগের শাস্তি প্রদান করা আইনত কোনো বাধা নাই। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে চ্যাপ্টার 16 থেকে আলোচনা করার চেষ্টা করব। সাথে থাকুন 99 থেকে।